জানে না পরীক্ষার কথা জানে না? আমরা তো জানি আপনি তো বলেন ওকে দিব না দিব না বলছে তুমি মেসেঞ্জারে চেক করে ও আচ্ছা আচ্ছা দেন আমরা পড়ি একটু দেন লাস্টে আমরা কি পড়ছিলাম? আমরা জীবন প্রযুক্তি হ্যাঁ বায়োটেকনোলজি, রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি। আচ্ছা জিন প্রকৌশলী আছে কৃষিক্ষেত্রে, এটার মধ্যে আছে। তাহলে আমরা টিস্যু কালচারটা পড়ছিলাম। টিস্যু কালচারের জনক কে? হু ইজ দ্য ফাদার অফ টিস্যু? টিস্যু কালচারের জনক কে বলেন? গডরিপ হ্যাবারল্যান্ড। 2015 সালে মেডিকেল পরীক্ষা আসছে। হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম গত ক্লাসে? জিও প্রযুক্তি, টিস্যু কালচার। ডেফিনেশনটা লেখেন। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধি করাকে টিস্যু কালচার বলে। উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণকে বা করাকে টিস্যু কালচার বলে। আচ্ছা টিস্যু কালচার মূলনীতি কি বলেন তো? মূলনীতি বা টিস্যু কালচার কিসের সাপেক্ষে টিস্যু কালচার করা হয়? কার উপর ভিত্তি করে আমরা টিস্যু কালচার করি? সেটা হচ্ছে আমাদের টটিপটেন্সি। টিস্যু কালচার মূল যে ধারণা সেটা মূলত টটিপটেন্সি আছে। নিচে স্টার্ট দিয়ে লেখেন প্রত্যেকটি কোষ একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার সক্ষমতা রয়েছে। প্রতিটি কোষ একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার সক্ষমতা রয়েছে। একে টটিপটেন্সি বলে। হ্যাঁ টয় ঋষিকার পয়কার টয়কার নয় ঋষিকার টটিপটেন্সি। পয়কার টয়কার নয় ঋষিকার, একে টটিপটেন্সি বলে। টটিপটেন্ট সেল মানে প্রত্যেকটা আমার চারা গাছ লাগবে, মানে চারার জন্য বীজ লাগবে না। বীজ ছাড়া আমি কি করতে পারবো? গাছ থেকে, হ্যাঁ টিস্যু থেকে আমি চারা গাছ তৈরি করতে পারবো। এই ধারণাটাকে বলা হয় টটিপটেন্সি। তো বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম এর ধারণা দেন। লেখেন, গেচাং মেরে লেখেন। বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম এর ধারণা দেন। গডলিব হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলে। GOTTLIEB গডলিব হ্যাবারল্যান্ড, HABERLANDH হ্যাবারল্যান্ড LAND গডলিব হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলে। টিস্যু কালচারের প্রকারভেদ লেখেন। টিস্যু কালচারের টাইপ, কি কি ধরনের কালচার করতে পারি আমরা?
টিস্যু কালচারের টাইপগুলো কী কী আছে? কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন। এক নম্বর হচ্ছে কক্ষমুকুল কালচার। কক্ষমুকুল টিস্যু কালচারের মধ্যে এক নম্বর হচ্ছে কক্ষমুকুল কালচার। কক্ষমুকুল কক্ষমুকুল কালচার বুঝেন তো? কক্ষমুকুল কালচার কাকে বলে? বার্ড হয় না, বার্ড বার্ড বা কক্ষমুকুল মানে যেদিক থেকে পাতা হয়, ওই পাতা যে জায়গা থেকে হয় ওখানে ছোট ছোট কুড়ি থাকে, এটা কক্ষমুকুল। এইগুলো আমরা কালচার করে আমরা ইয়ে করতে পারি, নতুন গাছ তৈরি করতে পারি। কক্ষমুকুল কালচার। তারপরে মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? ডগা, একদম শীর্ষস্থ ভালো টিস্যু নেব। মেরিস্টেম কালচার। মেরিস্টেম যদি শয়টায়কার মত, মেরিস্টেম কালচার। তারপর কি আছে? 3 নম্বর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন মাইক্রোপ্রোপাগেশন ক্যালাস কালচার। তাহলে এই টাইপের মধ্যে কি কি আছে? কক্ষমুকুল কালচার করতে পারি, মেরিস্টেম কালচার করতে পারি, মাইক্রোপ্রোপাগেশন অ্যান্ড ক্যালাস কালচার। এগুলো হচ্ছে টিস্যু কালচারের টাইপ। এখন টিস্যু কালচারের ধাপ বড় করে লেখেন। টিস্যু কালচার ধাপ, এটা এইচডব্লিউ দিছিলাম হয় না? এইচডব্লিউ দিছিলাম না? কেউ লেখেন নাই? নট এ সিঙ্গেল ওয়ান। লেখেন টিস্যু কালচারের ধাপগুলো লেখেন, পরীক্ষায় আসবে। অবশ্যই ক্লাস 9 দিনে বুঝছেন এটা। টিস্যু কালচারের ধাপ 1 নম্বর লেখেন এক্সপ্লান্ট নির্বাচন। টিস্যু কালচার ধাপের মধ্যে এক্সপ্লান্ট নির্বাচন। টিস্যু কালচারের ধাপ এক নম্বর লিখতে হবে এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট এ তো কয় দন্ত সব পয়লা একার দন্ত 9 তো। এক্সপ্লান্ট নির্বাচন ম্যাডাম আইস কত বছর পরে আসছে? এক্সপ্লান্ট নির্বাচন লিখছেন 2 নম্বরে। এক্সপ্লান্ট নির্বাচন 2 নম্বর লেখেন কালচার আবাদ মাধ্যম তৈরি বা কালচার মিডিয়া তৈরি। কালচার মিডিয়া তৈরি। 3 নম্বর হচ্ছে নির্জীবকরণ, জীবাণুমুক্তকরণ বা নির্জীবকরণ, স্টেরিলাইজেশন। টিস্যু কালচারের ধাপগুলো থেকে বললাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন। জীবাণু মুক্তকরণ। তারপরে কি করা হবে? প্রতিস্থাপন করতে হবে। এক্সপ্লান্ট মিডিয়া কালচার বা টিস্যু স্থাপন। মিডিয়ায় এক্সপ্লান্ট স্থাপন। মিডিয়ায় এক্সপ্লান্ট স্থাপন। এক্সপ্লান্ট স্থাপন করলাম, তারপরে কি করব? তারপরে ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি, সংখ্যা বৃদ্ধি। তারপরে কি আছে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। তারপরে কি আছে? প্রাকৃতিক পরিবেশে বা মাঠ পর্যায়ে স্থানান্তর। হ্যাঁ,
মাঠ পর্যায়ে স্থানান্তর। মাঠ পর্যায়ে স্থানান্তর। মাঠ পর্যায়ে কি লিখছে? মাঠ পর্যায়ে স্থানান্তর। হ্যাঁ, চারা চারা উৎপাদনের মাধ্যমে নেওয়া লাগবে, তাই না? চারা উৎপাদন, মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। ঠিক আছে, কোনটা? তারপরে চারা টবে স্থানান্তর। মাত্র এত বেশি কে? চারা টবে স্থানান্তর। মাঠ পর্যায়ে স্থানান্তর। আচ্ছা দেখেন, এক্সপ্লান নির্বাচন বড় করে লেখেন। এক্সপ্লান নির্বাচন। এক্সপ্লান তাহলে কাকে বলে? হোয়াট ইজ এক্সপ্লান? এক্সপ্লান হচ্ছে যেটাকে আমরা সিলেক্ট করবো, তাই না? যেখান থেকে আমরা তাহলে কোন অংশটা নেই গাছের, মানে যে অংশটা হচ্ছে একদম ডগার অংশ, মেরিস্টেম অংশ থেকে আমরা সিলেক্ট করি। শীর্ষস্থ ভাজক টিস্যু কিছু আমরা নেই, যেটা এগুলো কেন নেওয়া হয়? শীর্ষস্থ ভাজক টিস্যু কেন নেই? কারণ এগুলা বিভাজন থাকে, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে এরা জীবাণুমুক্ত থাকে। এই জন্য মূলত আমরা এই সকল জায়গা থেকে স্টিম বা শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে আমরা এদের সিলেক্ট করি। তারপর সেকেন্ডলি কি? কালচার মিডিয়া স্থানান্তর। এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। কালচার মিডিয়া শুধু এখানে লাগে না, সব জায়গায় লাগে। সব ল্যাবের মধ্যে এই কালচার মিডিয়া না, স্টেরিলাইজেশন, জীবাণুনাশক, জীবাণু মুক্তকরণ। দেখা যায়নি? আমরা দেখা যায় তো অনয় নেই, নেটের সমস্যা করতেছে। দেখা যায়? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি পয়েন্ট ছিল? কালচার মিডিয়া বা আবাদ মাধ্যম। তাহলে একটা টিস্যু যদি রাখি, তাহলে সেক্ষেত্রে তাকে নিউট্রিশন দিতে হবে। কী কী দেওয়া লাগবে? সেক্ষেত্রে আমাকে ভিটামিন দিতে হবে, ফাইটো হরমোন দেওয়া লাগবে। তারপরে আর কিছু এগার, মাধ্যমটাকে একটু ঘন করার জন্য এগার দিতে হবে, আগার। এই কথাটা মনে থাকবে। এগার হচ্ছে পাউডার না, এক ধরনের সমুদ্রের মধ্যে পাওয়া যায়, সেলুলোজ দ্বারা গঠিত এক ধরনের পদার্থ। সেলুলোজ দিয়ে গঠিত এক ধরনের জেলির মতো স্ট্রাকচার, তাকে বলা হয় এগার। এটা দিলে কি হয়? মাধ্যমটা একটু ঘন হয়, এটাকে বলা হয় এগার। এবং আর কি দেবো? বিভিন্ন আয়ন্স দিতে হবে, যেগুলো দরকার ওদের মাঝখানে, ভিটামিন, এগুলো সব দেওয়া লাগবে। তারপরে আরও কী করবো? এটাকে কালচার মিডিয়া করার পর এখানে এটাকে জীবাণুমুক্ত করবো। তাহলে কীভাবে জীবাণুমুক্ত করি? আমরা মেনলি আমরা অটোক্লেভিং করি। অটোক্লেভিং আমাদের ইয়ের মধ্যে অটোক্লেভিংটা খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করেন, স্যারদের খুব পছন্দের কোশ্চেন। সার্জারি ডিপার্টমেন্টে, মাইক্রোবায়োলজি সব জায়গায় লাগে অটোক্লেভিং। অটোক্লেভিংটা কি? এটা একটা স্টেরিলাইজেশন প্রসেস, যার মাঝখানে কী করা হয়? অনেক হাই প্রেশারে ভ্যাপার তৈরি করা হয়। চিন্তা করেন, পানিটা তাপমাত্রা কত হয়? সর্বোচ্চ তাপমাত্রা কত? পানিতে সর্বোচ্চ কত হয়? 100 ডিগ্রি হয়। কিন্তু আমি যদি অনেক প্রেশার দিতে পারি, ওর মধ্যে টেম্পারেচার অনেক বেড়ে যাবে। এবং এই হাই প্রেশারের যে পানি আছে, এটাকে বলা হয় ময়েস্ট ওয়াটার, মানে ময়েস্ট হিটেড ওয়াটার। এটাকে যখন আমরা, এটা বৈশিষ্ট্য হচ্ছে তার একটা পিনেট্রেটিং পাওয়ার অনেক বেশি থাকে, মানে ওর ভেতরে ঢোকার ক্ষমতা অনেক বেশি থাকে। তাহলে ফলে কি হবে? ফলে জীবাণুর যে স্পোরগুলো আছে, মানে জীবাণু তো মরবেই, যেগুলো স্পোর আছে, ছোটো ছোটো স্পোর থাকে, আমরা জানি এই কিছু ব্যাকটেরিয়া স্পোর থাকে, স্পোরগুলো মারা যাবে। স্পোরগুলো যদি মারে, একদম পিওরলি স্টেরিলাইজ হয়ে যাবে। তাহলে আমরা স্টেরিলাইজেশন এবং কত ডিগ্রিতে করা হয়? 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 পাউন্ড চাপ প্লাস 20 মিনিট ধরে আমি স্টেরিলাইজেশন যদি করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে স্পোর সহ সে জীবাণু সব নষ্ট হয়ে যাবে। আমার কথা বোঝা গেছেন? মানে বড় একটা ইয়ের মতো থাকে, কি বলে,
আমাদের সার্জারি ডিপার্টমেন্ট আছে, বড় একটা ডামের মতো থাকে, আর ওই ডামের ভিতরে হ্যাঁ গরম পানি যায় না, তার ভিতরে ডামের পুরো একটা বক্সের ভিতরে একটা ডাম আছে, ডামের মধ্যে যা দরকার সেগুলো সব ভিতরে ঢুকায়। যেমন হচ্ছে আমাদের সার্জারির যে ইয়েগুলো থাকে, কাপড় যেগুলো অ্যাপ্রন পরে, প্লাস যেগুলো তাপ দিলে নষ্ট হয় না, এগুলো সব ঢুকাই দেওয়ার পর এটা চাপ দিয়ে ঢেকে রাখে, এবং ওইটা সুইচটা অন করলে ওইখানে অনেক ভ্যাপারগুলো যায়, ওই ডামের উপরে ভ্যাপার যায়, অনেক হাই প্রেশার এবং টেম্পারেচারে যখন ভ্যাপারগুলো যায়, তো ভ্যাপারগুলো কী করে চিন্তা করেন, ভ্যাপার ওই যে আমরা পড়ছিলাম মনে আছে যে ল্যাটেন্ট হিট পড়ছিলাম না, ল্যাটেন্ট হিট কাকে বলে, মানে চিন্তা করেন ভ্যাপারটাকে যদি আমি পানি করতে চাই, তাহলে এখানকার তাপমাত্রাকে কে শোষণ করবে? ওই ভেতর থেকে ওরা শোষণ করবে না। মানে মূল কথা হচ্ছে যে যখন ভ্যাপারগুলো এর কন্ট্যাক্টে যখন যায়, তখন তাপ শুধু ভিতরে যাইতেই থাকে, একদম সব ভেতরে খুব দ্রুত যাবে। একটা কথা হলো যে আমি ডাইরেক্ট ড্রাই শুষ্ক বাতাস দিয়ে গরম করলাম, মানে এর কন্ট্যাক্টে নিলাম, আগুনের কন্ট্যাক্টে নিয়ে গরম করলাম, সেটার চেয়ে আমি যদি ময়েস্ট এয়ার দিয়ে যদি গরম করি সেটা অনেক বেনিফিশিয়াল, এবং সেটার পেনিট্রেটিং অনেক বেশি, যার জন্য স্পোরগুলো মারা যায়। তারপরে কি বললাম, জীবাণুমুক্ত করার পর এখন মিডিয়া এক্সপ্লান্ট টিস্যু স্থানান্তর করার পর এখানে একটা ভালো একটা পরিবেশ মেনটেন করতে হবে। সেখানে আমার একটা লাইট দিতে হবে, লাইট বা আলোর ব্যবস্থা করতে হবে, তাপমাত্রার একটা ব্যবস্থা করতে হবে। এখানে বলছে যে লাক্স কত লাক্স, 3 থেকে 5 লাক্সের মধ্যে হবে। লাক্স কি, হোয়াট ইজ লাক্স বলেন? দীপন তীব্রতার এককে বলা হয় লাক্স। লাক্স সুপারস্টার না, কিন্তু আবার লাক্স হচ্ছে দীপন তীব্রতার একক, মানে লাইটটা কত উপর থেকে পড়তেছে। মনে করছে এখানে একটা লাইট আছে, এটা মাপ আছে, এটা একটা একক আছে, যে লাইট যদি কাছাকাছি থাকে তাহলে এখানে কি হবে, বেশি তীব্রতা হবে না। আর যখন দূরে থেকে যদি লাইটটা আমার গায়ে আসে তাহলে কী হবে, এটা ইন্টেন্সিটি কম থাকবে। এরকম একটা মাপ আছে, সেটা মান কত হওয়া লাগবে? 3 থেকে 5 লাক্স। আর তাপমাত্রা কত হওয়া লাগবে? 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা কত হওয়া লাগবে? এটা লেখা আছে, সব করে নেব। তারপরে রাখার পর কি করলাম, এর মধ্যে মূল উৎপাদন মাধ্যমে স্থানান্তর বা চারা উৎপাদন। যদি সেখানে মূল উৎপাদন না হয় তাহলে এখানে অবশ্যই একটা জিনিস জানতে হবে, ওটা ক্যালাস। ক্যালাস কি? ক্যালাস হচ্ছে কোষগুলা ডিভিশন হতে হতে এক পর্যায়ে কোষগুলা মুন্ড পরিণত হবে। মানে আমি তো দিছিলাম কয়েকটা, সেখান থেকে ডিভিশন হয়ে হয়ে অনেকগুলো কোষের যে মুন্ড তৈরি হয়, সেই মুন্ডকে বলা হয় ক্যালাস। আচ্ছা, তারপরে এখন সেখান থেকে কি হবে, যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা কোষের একটা পূর্ণাঙ্গ গাছ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেখান থেকে গাছ তৈরি হবে। গাছে তৈরি হবে ছোট ছোট, আবার দেখা যায় অনেক সময় চারার মূল তৈরি হয় না, তো তারপর এই মূল তৈরি হওয়ার জন্য আমরা উপর থেকে কেটে দিই, যে তারপরে যদি মূল না তৈরি হয় তারপরে আমাকে অন্য একটা মিডিয়া নেওয়া লাগে। অন্য একটা মিডিয়া নিলে সেখানে দেখা যাবে তার মূল তৈরি হচ্ছে। মূল তৈরি হলে তারপরে আমি এটাকে একটা টাবের মধ্যে স্থানান্তর করবো। স্থানান্তর করে ডাইরেক্টলি আমি ইয়ের মধ্যে দিয়ে দিব, সানলাইটের কন্ট্যাক্টে দিব, নর্মাল টেম্পারেচার কক্ষ তাপমাত্রায় রাখতে হবে। সেখান থেকে পরবর্তীতে অ্যাডাপ্টেড করব, বাইরের পরিবেশের সাথে ভেতরকার পরিবেশের মধ্যে একটু কয়েক ঘন্টা বাইরে স্থানান্তর করে আবার ভিতরে প্রবেশ করাবো। এরকম করে অ্যাডাপ্টেড করার পর এক পর্যায়ে মাঠ পর্যায়ে স্থানান্তর করবো। পারবেন অসীম? হ্যাঁ, পড়তে হবে। তাহলে এক নম্বর বলেন তো, এক নম্বর কি বললাম? এক্সপ্লান্ট নির্বাচন। কোন অংশ থেকে নেবেন এক্সপ্লান্ট? শীর্ষস্থ বাহ্য টিস্যু অথবা মানে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, এই সকল যেগুলো লাগে আমরা এখান থেকে নিব। থার্ডলি, সেকেন্ডলি কী করতে হবে? কালচার মিডিয়া থেকে। কালচার মিডিয়ার জন্য কী কী দেওয়া লাগবে? ভিটামিন, ফাইটো হরমোন, হ্যাঁ এগার দেওয়া লাগবে, গ্লুকোজ, সুক্রোজ, এগুলো দিতে হবে। তারপরে কী করবো বলেন? জীবাণুমুক্তকরণ। এটা কীভাবে করি? নর্মালি আমরা অটোক্লেভিং করি। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কত চাপ? 3000 ঠিক আছে, 15 এটিএম চাপ, সরি 15 পাউন্ড পার ইঞ্চ, 15 পাউন্ড পার ইঞ্চি চাপ। এই চাপে যদি আমি ইয়ে করি এবং 20 মিনিট ধরে যদি অটোক্লেভ করি, তাহলে সেখানকার জীবাণু এবং তার স্পোর সহ মারা যাবে। তাহলে স্টেরিলাইজ হয়ে যাবে, একদম স্টেরিলাইজ হয়ে যাবে। আচ্ছা, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্টস আর স্টেরিল্যান্ডস, এগুলোর মধ্যে পার্থক্য বুঝেন? অ্যান্টিসেপটিক হচ্ছে
সে নর্মালি মানে এমন একটা অবস্থায় নিয়ে আসবে আমাদের দেহের মধ্যে ওই জীবাণু ঢুকলেও আমাদের কোনো ধরনের টিস্যু ক্ষতি করবে না। এটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক, মানে সবচেয়ে খারাপের মধ্যে ভালো, মানে এর চেয়ে আর নিচে যায় না, লোয়ার ক্লাসের। তারপরে আমি যদি ডিসইনফেক্টেন্স মানে হচ্ছে সেখান থেকে ম্যাক্সিমাম মানে জীবাণুটাকে সরিয়ে ফেলা, কিন্তু তাদের স্পোরগুলো নষ্ট করা যাবে, মানে নষ্ট হয় না নর্মালি। স্পোর বাদে বাকি সবই ওই জীবাণুগুলো সব মোটামুটি সব 100%ই নষ্ট হয়। আর স্টেরিলাইজেশন হচ্ছে জীবাণু মরবে প্লাস তার স্পোরগুলো মরবে। তাহলে আমরা অটোক্লেভিং যখন করবো তখন তার সবই মারা যাবে, কোনো কিছু বাদ থাকবে। তাহলে মিডিয়াতে স্থানান্তর, তারপরে কি মিডিয়াতে স্থানান্তর করবো, তারপরে ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি করবো। সংখ্যা বৃদ্ধি যখন করবো তখন কীভাবে করতে হবে, মানে এখানে টেম্পারেচার কত রাখতে হবে, টেম্পারেচার রাখতে হবে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 17 থেকে 20 বা 17 থেকে 20 ডিগ্রি। হ্যাঁ, তারপরে আলোর ব্যবস্থা করতে হবে, কত ডিগ্রিতে আলো দিবে, মানে কত 3000 থেকে 5000 লাক্স আলো দিতে হবে এখানে। এবং আলো দেওয়ার পর সেখানে কোষগুলো ডিভিশন হতে হতে অনেকগুলো কোষমুন্ডে হয়ে যাবে, এটাকে বলা হয়, এই কোষমুন্ডকে বলা হয় ক্যালাস। তো ক্যালাস থেকে কি তৈরি হবে, চারা, ছোট ছোট অনুচারা তৈরি হবে ফার্স্টে। হ্যাঁ, আচ্ছা, মুকুল কই, সেখান থেকে অনুচারা তৈরি হবে, চারার ছোট বলা হয় অনুচারা। সেখান থেকে আস্তে আস্তে মূল না তৈরি যদি হয়, মূল না তৈরি হলে তাহলে মূল স্থানান্তর করা লাগবে, মূল তৈরির মাধ্যমে স্থানান্তর করতে হবে। তারপরে কি দেয়, টবে স্থানান্তর করতে হবে। আচ্ছা, মূল তৈরির মাধ্যমে ওখানে মেনলি কি থাকে, অক্সিন থাকে, কারণ যে কিছু কিছু হরমোনগুলো কি করে মূলের বৃদ্ধি করায়, মনে করছি না, অক্সিন, জিবেরেলিন, তারপরে সাইটো ইথিলিন, এগুলা এর মধ্যে মেনলি অক্সিনটা মেনলি করায়। তো ওই দিয়ে দিলে তখন তাদের মূল হয়ে গেল। তারপরে কি করব, এখন টবের মধ্যে স্থানান্তর করবো, তারপরে আমরা পরিবেশের মধ্যে মানে মাঠ পর্যায়ে স্থানান্তর করবো। আচ্ছা, আমরা টিস্যু কালচারের অনেক ব্যবহার আছে। টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার এমন কোনো দিক নাই যে ব্যবহার নাই। এক নম্বর হচ্ছে ব্যবহার কি, হেডলাইনগুলো মাস্ট পড়বেন, হেডলাইনগুলো পড়ে ভেতরে কয়েকটা পয়েন্টের ভেতরে পড়তে হবে। এক নম্বর হচ্ছে আমরা হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায়, মাইক্রোপ্রোপাগেশন বলে, মানে যে ছিল ওর মধ্যে কি কোনো জেনেটিক্যাল চেঞ্জ হয়েছে? টিস্যু কালচারে কিন্তু আমরা জেনেটিক্যাল চেঞ্জ করি না, যা ছিল ওইখান থেকে আমরা তার দেখা যাবে হুবহু তার মাতৃ যে বৈশিষ্ট্য ছিল সব সেম বৈশিষ্ট্য থাকবে। এটা কলা গাছ। আবার একটা কী হয়, সুবিধা রেখে খুব কম সময়ে বেশি সংখ্যক আমরা করতে পারতেছি না। এই যে আমরা সাগর কলা খাই, দাম কম, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সবজি খাচ্ছি, এগুলোর মধ্যে এত করতেছে কেন? এদের কিন্তু কলা গাছের কী হয়, বীজ হয়, কলা গাছে কিন্তু বীজ নাই। আবার এদের সাকার দিয়ে বংশবৃদ্ধি, কলা গাছে তো বীজ থাকলেও ওইখান থেকে হয় না, ওরা মেনলি কোথা থেকে হয়, এদের সাকার থেকে হয়। নতুন একটা পোয়া বলে আমাদের এখানে, নতুন একটা গাছ, ছোট চারা গাছ থেকে সেখান থেকে গাছ তৈরি হবে। তো এটা হতে তো অনেক সময় লাগে, কিন্তু আমরা দ্রুত করার জন্য আমরা টিস্যু কালচার করতে পারি। এবং যেগুলো চিন্তা করি, যেগুলো মরে যাচ্ছে অনেক, এদের মানে প্রজাতি ম্যাক্সিমাম পৃথিবী থেকে নষ্ট হয়ে গেছে বা বিলুপ্তি পায় যেগুলো আছে, ওদের সংখ্যা যদি বৃদ্ধি করতে চায়